আপনি কি ক্লাসে কখনো চিট করেছেন? হ্যাঁ। বেশ কয়েকদিন আগে আমি আপনাদের সঙ্গে একটা FAQ সেশন করব বলেছিলাম আপনাদেরকে, যে আপনাদের যতগুলো প্রশ্ন আছে সবগুলো আমাকে লিখে পাঠাবেন অ্যান্ড আমি একদম বিন্দাস হয়ে সবগুলোর অ্যান্সার দিব। সো আজকে আমরা সেই সবগুলো প্রশ্ন ফাইনালি একত্র করেছি অ্যান্ড একটা একটা করে আপনাদের মোস্ট আস্ক যে কোয়েশ্চেনগুলো আছে, যে প্রশ্নগুলো আছে সবগুলোর জবাব দিব। না, আপাতত বিদেশে সেটেল হওয়ার প্ল্যান নাই। আমি ইনফ্যাক্ট আগামী সপ্তাহেই দেশে আসছি, আর 1 মাস 1.5 মাসের মতো হয়তো বা থাকবো, তারপর এসে ডিগ্রিটা শেষ করে ফুলি ব্যাক করার প্ল্যান আছে। সো আপাতত এখানে সেটেল করার প্ল্যান নেই। ইয়েস, আই গেস শিক্ষকতা একটা পেশা হিসাবে বেছে নিয়েছি। আমি 10 মিনিট স্কুলে HR-টা দেখি অ্যান্ড এখানে ইংলিশ ট্রেনার হিসেবেও কাজ করছি। সো ভবিষ্যতেও আই থিঙ্ক এই দুটো ফিল্ডে কাজ করার ইচ্ছা আছে। হ্যাঁ, কতবার ভুল হয়। ইনফ্যাক্ট আমার এখনও অনেক ভুল হয় ইংলিশে কথা বলার সময়। বাট আই রিমেম্বার যে ছোটোবেলায় ভুলগুলো যখন হতো তখন অনেক বেশি গায়ে লাগতো, যখন মানুষজন পয়েন্ট আউট করে দিত যে আরে তুমি তো ইংলিশ পারো না, ইংলিশ ভুল বলো। তো তখন থেকেই আমি অ্যাকচুয়ালি ওই এনথুজিয়াজমটাও পেয়েছি যে বেশি বেশি করে ইংলিশ পড়তে হবে আর ইংলিশে ভালো করতে হবে। আর এখনও আমার যথেষ্ট ভুল হয়, বাট আমি যেটা করি হচ্ছে যে ইমিডিয়েটলি সেটাকে কারেক্ট করে ফেলার চেষ্টা করি। যে মনে করেন আমি হ্যাজের জায়গায় হ্যাভ বলে দিলাম, বাট আমি সাথে সাথে সেটা কারেক্ট করে ফেলি, সো দ্যাট অন্য মানুষটা বুঝে যে ভাই না, আমি আসলে কারেক্টটা জানি, আমার হয়তো বা কোনো একটা স্লিপ অফ টাঙের কারণে ভুল হয়েছে। বাট হ্যাঁ, যথেষ্ট ভুল এখনো হয়। আচ্ছা, এটা হয়তো আপনাদের কাছে স্বীকার করা ঠিক হবে না, বাট আমি স্কুলে থাকতে কয়েকবার এক্সামে চিট অবশ্যই করেছি। ইনফ্যাক্ট আমাদের এমন একটা নাও দ্যাট স্কুল অনেক আগে শেষ হয়ে গেছে, আই থিঙ্ক এটা বলা সেফ, আমরা ফ্রেন্ডরা মিলে অনেকে কি করতাম, আমাদের অনেক সময় দেখা যেত যে একই ক্লাসরুমে আমাদের সিট পড়তো। সো আমরা সবাই দেখা যেত যে এমনও হয়েছে, এটা এখন বললে সিরিয়াস লেভেলের ধরাটা খাবো, বাট ইটস বিন আ ওয়াইল সিন্স আমরা স্কুলে পড়েছি, সো আই থিঙ্ক ইটস ওকে। সো আমরা যেটা করতাম হচ্ছে যে একটা অ্যান্সার শিট, মনে করেন আমি অ্যান্সার লিখতাম, তারপরে আমার মনে করেন একটা সাবজেক্ট যেটা আমি খুব ভালো পারি, সো আমি অ্যান্সারগুলো লিখলাম, তারপরে কেউ একজনের হেল্প লাগলো, বাট সে একদম ক্লাসের অন্য মাথায় বসেছে। সো আমরা যেটা করতাম হচ্ছে যে আমার শিটটা লিখে আমি আমার পিছনের মানুষকে দিতাম, তারপর পিছনের মানুষ তার পিছনের মানুষকে দিত, এভাবে করে করে পুরো ক্লাস আমাদের একদম বেস্ট স্টুডেন্টের দেখা যেত যে অ্যান্সার শিটটা ঘুরে 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 আসতো। সো থ্যাঙ্কফুলি এটা করতে গিয়ে আমরা কখনো ধরা খাই নাই, বাট দিস ইজ ওয়ান অফ মাই একদম অনেক প্রমিনেন্টলি এই মেমোরির কথাটা আমার মনে আছে, যে আমরা ক্লাস টাইমে সবসময় একটা ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডকে এভাবে হেল্প করার চেষ্টা করতাম, অ্যান্সার শিট পুরো ক্লাস ঘুরে ফাইনালি আবার আমার কাছে আসতো। সো ওই টাইমটাতে ধরা খাওয়ার একটু চান্স ছিল, বাট থ্যাঙ্কফুলি ধরা খাই নাই। আচ্ছা, সো দিস ইজ ভেরি সিম্পল। আন্ডারগ্র্যাডে একটু চেষ্টা করবেন যে ভালো রেজাল্ট মেনটেন করা, কারণ দেখা যাচ্ছে যে বিদেশে যখন আমরা পড়তে আসি আমাদের আন্ডারগ্র্যাডের রেজাল্টটা বা আমাদের যে অনার্সের রেজাল্টটা থাকে সেই অনার্সের রেজাল্টের উপর অনেক বেশি এমফাসাইজ করে। এর আগে HSC SSCর উপর তেমন একটা এমফাসিস অ্যাকচুয়ালি থাকে না, ইনফ্যাক্ট আমার ক্ষেত্রেও সেটা হয় নাই। সো অনার্সের রেজাল্টটা একটু ভালো রাখার চেষ্টা করবেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ থাকার চেষ্টা করবেন যেগুলো আপনার MBA এর সাথে রিলেটেড, সো সেগুলোতে ভালো করার চেষ্টা করবেন, তাহলে কিছু ভালো রেকমেন্ডেশনস পাবেন। অ্যান্ড আই থিঙ্ক একটা ভালো স্টেটমেন্ট অফ পারপাস, ভালো রেকমেন্ডেশন, ভালো এসেজ, এগুলো সবগুলোই ইভেনচুয়ালি খুব বড় বড় রোলস প্লে করে। সো সবগুলোর জন্য যদি একদম একসাথে প্র্যাকটিস করতে পারেন, 1 বছর বা 6 মাস আগে থেকে যদি একটু প্রিপারেশন নেওয়া শুরু করেন IELTS নিয়েও, তাহলে আই থিঙ্ক একটা ভালো চান্স থাকবে। সো ইয়েস, ব্রিটিশ অ্যাকসেন্ট আর আমেরিকান অ্যাকসেন্টের মধ্যে কিছু তো ডিফারেন্সেস আছে। একটা কোনোটার থেকে বেটার না, এটা আমি সবসময় আমার সব অ্যাকসেন্ট রিলেটেড ভিডিও বা ক্লাসে বলি। সো হোয়াট রিয়েলি ম্যাটার্স ইজ আপনি কোনটা শিখতে চাচ্ছেন। আপনি যদি ব্রিটিশ অ্যাকসেন্ট শিখতে চান তাহলে গো ফর ইট, আমেরিকান অ্যাকসেন্ট শিখতে চাইলে গো ফর দ্যাট। বাট আই থিঙ্ক যে একটা ভালো ওয়ে অফ লার্নিং এনি অ্যাকসেন্ট, সেটা ব্রিটিশ হোক, আমেরিকান হোক, অন্য যে কোনো অ্যাকসেন্ট হোক না কেন, সেই অ্যাকসেন্টের বেশি বেশি করে একটু টিভি শোজ দেখা বা মুভিজ দেখা বা নিউজ চ্যানেলে নিউজগুলো দেখা, সেগুলো দেখলে আপনি শুনে শুনে শিখতে পারবেন আর কি, সে অ্যাকসেন্ট সম্পর্কে একটু ধারণা হবে। সো আপনার যদি আমেরিকান অ্যাকসেন্ট নিয়ে সমস্যা হয়ে থাকে তাহলে আই থিঙ্ক বেশি বেশি করে আমেরিকান টিভি শোজ দেখেন, ওদের অ্যাকসেন্টটা ওরা কীভাবে কথা বলে সেটা বোঝার চেষ্টা করেন। আই থিঙ্ক দ্যাট উইল হেল্প ইউ। এটা আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, বাট অ্যাভারেজে আই থিঙ্ক যেটা হয় হচ্ছে যে কিছু লোয়ার এন্ড ইউনিভার্সিটিসে 14-15 হাজার পাউন্ডের মতো লাগে, আর একটু মিড টিয়ার ইউনিভার্সিটি হলে অনেক সময় 17-18 হাজার পাউন্ডের মতো লাগে, আর একদম হায়ার টিয়ার ইউনিভার্সিটিস যদি হয় তাহলে সাধারণত সেগুলা 20 থেকে 23-24,000 পাউন্ডসের মধ্যে ভ্যারি করে।
IELTS এর জন্য আমি অ্যাকচুয়ালি অ্যারাউন্ড 1-1.5 মাস আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম। আমি তখন ইউনিভার্সিটিতে পড়তাম, সো প্রবলি আমি ডিসেম্বরের দিকে দিয়েছিলাম, তো আমি অক্টোবরের শেষ নভেম্বরের শুরু এই টাইমটাতে আমি প্রিপারেশন নেওয়া শুরু করি। সো যেই বইগুলো আছে নীলক্ষেতে সব বই পাওয়া যায়, কেমব্রিজ আইএলটিএস এর বই থেকে আমি পড়ে দিয়েছিলাম। সো ওগুলো প্র্যাকটিস করেছিলাম নিজে নিজে, লিসনিং টেস্টগুলো প্র্যাকটিস করেছিলাম ইউটিউব থেকে, অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। আই থিঙ্ক আপনার যদি ইংলিশের লেভেলটা একটা সার্টেন লেভেল পর্যন্ত অলরেডি থাকে, তাহলে আই থিঙ্ক 1-1.5 মাসের প্রিপারেশন ইজ এনাফ। সো আপনাকে আগে একটু বুঝে নিতে হবে যে আপনার ইংলিশের লেভেলটা কীরকম। যদি আপনার ইংলিশের লেভেল খুব একটা ভালো না হয়ে থাকে, একটু বিগিনার লেভেলে হয়ে থাকে, তাহলে ইটস বেটার যে আপনি আরেকটু টাইম নিয়ে করেন। আই থিঙ্ক সেই ক্ষেত্রে 3 মাস 3.5 মাস একটা সেফ বেট। আর যদি খুব ভালো হয়ে থাকে, একটা সার্টেন স্ট্যান্ডার্ড পর্যন্ত হয়ে থাকে, তাহলে 1 মাস 1.5 মাস ইজ এনাফ। আমার অ্যাডমিশন টেস্টের স্টোরি অ্যাকচুয়ালি সবার মতোই। আমি এ ইউনিটে এক্সাম দিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটির, আমি ডি ইউনিটেও এক্সাম দিয়েছিলাম। আমার দুটোতেই হয়েছিল, কিন্তু এই ইউনিটে আমার র্যাঙ্ক অনেক পিছের দিকে ছিল দেখে আমি খুব ভালো সাবজেক্ট পাই নাই। আর ডি ইউনিটে আমি র্যাঙ্কিং আরেকটু বেটার ছিল, প্লাস আমার ইংলিশ পড়ার অনেক ইচ্ছা ছিল অনেকদিন ধরেই। সো আই থিঙ্ক ওই কারণে আমি ইভেনচুয়ালি সেটাই বেছে নিই। বাট অ্যাডমিশনের টাইমটা আসলে সবার জন্যই অনেক বেশি স্ট্রেসফুল হয়। আমার জন্য অনেক স্ট্রেসফুল ছিল, বিকজ আমি সারা জীবন সায়েন্স পড়েছিলাম। সো হঠাৎ করে হিউম্যানিটিসে শিফট করা, ইট ওয়াজ আ বিগ ডিসিশন ফর মি। তারপরে আগে মনে করতাম যে মেডিসিন পড়বো, কিন্তু তারপর মেডিকেলের গাইড বুকগুলোর সাইজ দেখেই আমার জাস্ট মাথা নষ্ট হয়ে গেছে, কারণ এত বড় বড় বই, চার্জ লাইক যে যেখানে পড়তে গেলে আসলে তাদের গাইড বুকই এত বড় হয়, সেখানে অ্যাকচুয়াল পড়াশোনা যখন শুরু হবে সেগুলো আরও অনেক বেশি প্রেশার হবে। সো আই ডিসাইডেড যে দ্যাট ওয়াজ নট ফর মি। অ্যান্ড ইভেনচুয়ালি আমার ইংলিশ পড়তে ভালো লাগতো, ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টেও হয়, সো ইভেনচুয়ালি সেটাই বেছে নিয়েছি। দ্যাটস আ গুড কোয়েশ্চেন। আমি আসলে ট্রুথ বি টোল্ড আমি লাইফে স্ট্রেস নিতে কম পছন্দ করি। সো যখনই কোনো খুব বেশি স্ট্রেসফুল সিচুয়েশন আসে, আমি সবসময় চেষ্টা করি যে একটু মাথা ঠান্ডা করে হ্যান্ডেল করা বা বেশি প্রেশার না নেওয়া, কারণ আমার আসলে অনেক ধরনের সাইড এফেক্ট হয়, বুঝছেন। আমি যখন বেশি প্রেশার নেই তখন আমার ঘুম কমে যায়, আমার খাওয়া দাওয়া কমে যায়, অনেক পিম্পল উঠে। সো দেখা যায় যে ভাই স্ট্রেস নিয়ে আসলে লাভ নাই, স্ট্রেস নিয়ে চারিদিক দিয়েই ক্ষতি হয়, চুল পড়া শুরু করে। আমি ইউকেতে এসে প্রথমে অনেক স্ট্রেস ছিলাম, তখন আমার প্রচণ্ড চুল পড়তো, ঠিক এই জায়গাটাতে একটা বড় টাকও হয়ে গেছিলো। সো এইসব সব ধরনের জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য আমি ডিসাইড করছি যে আমি লাইফে স্ট্রেস কম নিব। সো স্ট্রেস একটু কম নেবেন, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট উইল ওভারঅল আপনার হ্যাপিনেস বা আপনার সুখের উপর সেটা অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। স্ট্রেস কম নেওয়ার জন্য আই উড হাইলি রেকমেন্ড যে আপনি মাঝে মধ্যে একটু এক্সারসাইজ করেন, স্ট্রেসফুল লাগা শুরু করলে বাইরে বের হয়ে একটু দৌড়ান, একটু খেলাধুলা করেন বা গান শুনেন, আপনার ফেভারিট মুভি দেখেন, আপনার ফেভারিট কমেডি শো দেখেন, অনেক ওয়েজ আছে। সো লাইফে একটু স্ট্রেস কম রাখেন, আই থিঙ্ক সেটা ওভারঅল আপনার সব কিছুকে অনেক পজিটিভলি ইম্প্যাক্ট করবে। এটা এখনই অনেকে হয়তো জানে না, বাট আমি 10 মিনিট স্কুলে আমার জার্নিটা অ্যাকচুয়ালি শুরু হয় হচ্ছে ব্লগ রাইটার হিসেবে। আমি তখন ইংলিশ শেখা নিয়ে ব্লগ লিখতাম, ঢাকা ইউনিভার্সিটি নিয়ে ব্লগ লিখতাম। সো আমার এখনও মনে আছে যে আমার একদম প্রথম ব্লগটা সেটা ছিল হচ্ছে 10 নন নার্ডি রিজনস টু গেট ইন টু ঢাকা ইউনিভার্সিটি, যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা বাদে আর কি কি ভালো ভালো জিনিস আছে যেগুলো করার জন্য আপনার ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া উচিত। অ্যান্ড ওই ব্লগটা মানুষজন অনেক পছন্দ করেছিল। সো সেটা মানে অ্যাকচুয়ালি আমার ব্লগ রাইটার হিসেবেই 10 মিনিট স্কুলে জার্নিটা শুরু। এরপরে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করি, কুইজ ক্রিয়েটার হিসেবে কাজ করি, এখন যেমন আমি ইংলিশ ট্রেনার এবং হেড অফ HR হিসেবে আছি। সো ইয়া, জার্নিটা অনেক লম্বা ছিল, প্রায় 5 বছর ধরে আমি অ্যাকচুয়ালি 10 মিনিট স্কুলে কাজ করছি। সো অনেকগুলো ডিফারেন্ট টাইপের কাজ করারই এক্সপিরিয়েন্স হয়েছে আর কি এর মধ্যে। অনেক 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 ভালো, আলহামদুলিল্লাহ। আই অ্যাম এক্সট্রিমলি গ্রেটফুল। আমার এখনও চিন্তা করলে অনেস্টলি বিশ্বাস হয় না, বিকজ 1 বছর আগেও আমি প্রচণ্ড ক্যামেরা চাইছিলাম, অ্যান্ড আমার ভিডিও করার মানে কল্পনার বাইরে ছিল এগুলো আমার জন্য। বাট ইটস হ্যাপেনিং, অ্যান্ড আপনারা সবাই অনেক বেশি সাপোর্ট করেছেন, অনেক বেশি এনকারেজ করেছেন। সো আসলে এই ফিলিংটা শব্দে বোঝানো অনেক ডিফিকাল্ট, ইভেন দো আমি ইংলিশ নিয়ে এত কাজ করি, ওয়ার্ডস নিয়ে এত কাজ করি, আমার জন্য অনেক ডিফিকাল্ট। বাট অল আই ক্যান সে ইজ আমি অনেক 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 বেশি কৃতজ্ঞ, অনেক বেশি থ্যাঙ্কফুল যে আপনারা আমাকে এত সাপোর্ট দিয়েছেন, অ্যান্ড আই রিয়েলি হোপ যে আপনারা ভবিষ্যতেও আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন। থ্যাঙ্কস আ লট। ওহো, এগুলো তো জিজ্ঞেস করতে হয় না, বাট অন আ সিরিয়াস নোট, আমি এই ইউনিট এবং ডি ইউনিট থেকে পরীক্ষা দিয়েছিলাম। এই ইউনিটে আমার 2000 সামথিং ছিল, সো আমি খুব একটা ভালো সাবজেক্ট পাই নাই এই ইউনিটে। আর ডি ইউনিটে আমার র্যাঙ্ক ছিল 439, সম্ভবত 439, বাট ওই 400 সামথিং এর আশেপাশে আর কি।
বাংলাদেশে ফিরে আই থিঙ্ক অনেকগুলো জিনিস আমি করতে চাই। আই হ্যাভ বিন মিসিং আ লট অফ থিংস, বাট আমি একটা জিনিস অনেক বেশি মিস করছি, সেটা হচ্ছে যে একদম সব ফ্রেন্ডদের সাথে মিলে ম্যাট শেফে চিল করা। কারণ আমরা দেখা যেত যে অফিস শেষ করে সবসময় অফিসের শেষে আমরা ম্যাট শেফে চলে যেতাম অ্যান্ড খেতাম অ্যান্ড ঘন্টার পর ঘন্টা জাস্ট আড্ডা দিতাম। সো আমি ওটা অনেক বেশি মিস করছি। সো আই থিঙ্ক যে ফেরার পর দ্যাট উইল বি ওয়ান থিং যেটা আমি একদম করতেই হবে, প্যাকেজে আছে আর কি। ছোটবেলায় অ্যাকচুয়ালি অনেক কার্টুনই দেখা হতো, বাট আই থিঙ্ক আমার অল টাইম ফেভারিট হ্যাজ টু বি পোকেমন। আমি অনেক অ্যানিমেও দেখতাম, বাট দ্যাট ওয়াজ নট লাইক ছোটোবেলায়, ওটা আর একটু বড় হওয়ার পর। সো আমার নারুটো অনেক ভালো লাগতো, তারপর অ্যাটাক অন টাইটান যেটাও অনেক ভালো লাগতো। সো আমি তারপর ব্লিচ দেখতাম, দ্যাট ওয়াজ অলসো মানে আমার একটা ফেভারিট অ্যানিমের মধ্যে ছিল। সো ইয়া, আই থিঙ্ক কার্টুন অ্যানিমে দুইটাই প্রচুর দেখা হইতো আগে। আমার গ্রামের বাড়ি অ্যাকচুয়ালি কুমিল্লা, বাট আমি সারা জীবন চিটাগংয়ে রয়েছি, চিটাগংয়ে বড় হয়েছি। তো অনেক সময় আমি মানুষজনকে আমি চিটাগংনিয়ান প্রুভ করার জন্য মাঝে মধ্যে এটাও বলে দিই যে ভাই আমার গ্রামের বাড়িও চিটাগং, বাট আসলে কুমিল্লাতে। বাট আমি ছোট থেকেই চিটাগংয়ে বড় হয়েছি। ইংলিশ ইমপ্রুভ করার আসলে কোনো একটা ওয়ে বেস্ট না, অনেকগুলো ডিফারেন্ট ওয়েজ আছে। যেমন আপনি যদি অ্যাকসেন্ট ইমপ্রুভ করতে চান, তাহলে আমি সবসময় রেকমেন্ড করি যে আপনি টিভি শোজ দেখেন, নিউজ দেখেন, মুভিজ দেখেন, সাবটাইটেল সহ দেখেন, দেন সাবটাইটেল ছাড়া দেখেন, তাহলে আপনার উচ্চারণ সম্পর্কে, অ্যাকসেন্ট সম্পর্কে আরও অনেক বেশি ধারণা হবে। সো আই থিঙ্ক দ্যাট উইল রিয়েলি হেল্প। প্লাস বই পড়া, এটা আমাকে অনেক বেশি হেল্প করেছে। ছোটো থাকতে আমি অনেক গল্পের বই পড়তাম, এখন অত সময় হয়ে ওঠে না, বাট যখনই সময় পাই আমি গল্পের বই পড়ার চেষ্টা করি। সো দ্যাট রিয়েলি হেল্পস অ্যাজ ওয়েল। সো দেখা যায় যে গল্পের বই পড়লে আপনার রাইটিংটা, গ্রামার সম্পর্কে, সব কিছু সম্পর্কে একটা ইনডিরেক্টলি আইডিয়া হওয়া শুরু করে। যেমন আমি কিন্তু গ্রামার মুখস্থ করে কখনো শিখিনি, অ্যান্ড বিগ রিজন ওয়াই দ্যাট হ্যাপেন ওয়াজ কারণ আমি ছোটো থাকতে অনেক বেশি গল্পের বই পড়তাম। সো গল্পের বইয়ের মাধ্যমে ইনডিরেক্টলি আমার অনেক বেশি শেখা হতো। অ্যান্ড আমি অনেক ইংলিশ মুভিজ দেখতাম, কার্টুনস দেখতাম, টিভি শোজ দেখতাম, অ্যান্ড সবসময় শেখার চেষ্টা করতাম যে তারা কিভাবে কথা বলছে, অ্যান্ড সেটাকে ইমপ্লিমেন্ট করে নিজের লাইফে ইউজ করার চেষ্টা করতাম। আমি ইনশাল্লাহ আগামী সপ্তাহে বাংলাদেশে আসছি। আমি এক্সাক্ট ডেটটা আপনাদেরকে বলবো না, দ্যাটস আ সারপ্রাইজ, বাট উইদিন দ্য নেক্সট ফিউ ডেজ ইনশাল্লাহ আমি বাংলাদেশে থাকবো। সাকসেস আই থিঙ্ক আমার জন্য ডিরেক্টলি রিলেটেড টু হ্যাপিনেস। আপনাকে যেই জিনিসটা থেকে আপনি হ্যাপিনেস পান, যেই জিনিসটা থেকে আপনি সুখ পান, সেটাই যদি আপনি করতে পারেন, তাহলে আই থিঙ্ক ওইটাই আমাদের জন্য অনেক বড় একটা সাকসেসের ব্যাপার। কারণ দেখা যায় যে আমরা অনেকে অনেক সময় অনেক কিছু করি, বাট সেখান থেকে আমাদের কোনো হ্যাপিনেস আসে না, বাট উই থিঙ্ক যে ওইটাই আসলে আইডিয়াল আইডিয়া অফ সাকসেস। কারণ দেখা যায় যে অনেকেই আমরা সোসাইটির প্রেসারে এসে অনেক কিছু করি যেটা আমাদেরকে হ্যাপিনেস দেয় না, বাট আমরা তাও করি বিকজ সোসাইটির আইডিয়া অফ সাকসেস ওটা। সো আমার জন্য আসলে আই থিঙ্ক দ্য আইডিয়া অফ সাকসেস ইজ যে আপনাকে কি সুখ দেয় বা আপনি কোনখান থেকে হ্যাপিনেস পান, কিসের থেকে এনার্জি পান, সেটা করতে পারা। সো আই থিঙ্ক সাকসেস টু মি ইজ হ্যাপিনেস, এনিথিং দ্যাট গিভস ইউ হ্যাপিনেস। দ্যাটস আ রিয়েলি গুড কোয়েশ্চেন অ্যাজ ওয়েল। আমার মনে হয় যে আমার জন্য একটা খুব ব্যাড মেমোরি যেটা ইভেনচুয়ালি গিয়ে অনেক গুড মেমোরি হয়ে যায় পরে, সেটা হচ্ছে যে অনার্স শুরু করার আগে আমি বিদেশে পড়তে যেতে চাইতাম। সো আমি তখন SAT অ্যান্ড আরও অনেক কিছুর জন্য প্রিপারেশনও নিয়েছিলাম, বাট আমার তখন হয় নাই, ইভেনচুয়ালি গিয়ে হয় নাই। সো বিদেশে যাওয়া, সো মানে তখন মনে হয়েছিল যে এটা অনেক খারাপ হয়েছে, বাট নাও দ্যাট আই লুক ব্যাক ইন রেট্রোস্পেক্ট আমার মনে হয় যে ওই জিনিসটা আমার জন্য আসলে ভালোই হয়েছে। বিকজ তখন যদি আমি চলে যেতাম তাইলে আমার অনেক কিছু হতো না। ফর এক্সাম্পল 10 মিনিট স্কুলে কাজ করা হতো না, 10 মিনিট স্কুলের এই অসাধারণ মানুষজনের সঙ্গে দেখা হতো না, দেন তাদের সঙ্গে দেখা না হলে আমি প্রবলি কখনোই ভাবে ক্যামেরার সামনে এসে ইংলিশ ক্লাস নিতাম না। সো অনেক কিছুই হতো না। সো এখন আই রিয়েলি ফিল যে দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট থিংস যেটা আমার সঙ্গে হয়েছে। তখন মনে হয়েছিল যে খুব খারাপ হয়েছে, বিদেশে যেতে পারছি না অ্যান্ড স্টাফ, বাট পরে মানে এখন চিন্তা করে মনে হয় যে না ভাই অনেক ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে যে দেশে থাকতে পেরেছি, বিকজ তাহলে আরও অ্যামেজিং কিছু জিনিস কখনো হইতো না। আর এরকম আরেকটা সিমিলার মেমোরি আছে, আই থিঙ্ক এটা আপনাদেরও অনেক বেশি হতে পারে। আমি অনার্সের সময় যখন আমি অ্যাডমিশন টেস্ট দিচ্ছিলাম, তখন আমি IB এর জন্য পরীক্ষা দিই অ্যান্ড আমার IB তে হয় নাই। সো যখন হয় নাই তখন কিন্তু আমার প্রচণ্ড খারাপ লেগেছিল, আই ওয়াজ রিয়েলি স্যাড ফর আ লং টাইম। বাট ইভেনচুয়ালি এখন যখন আমি সেটার কথা চিন্তা করি, আই রিয়েলি ফিল যে আমার IB তে না হওয়াটা ওয়াজ দ্য বেস্ট থিং দ্যাট কুড হ্যাভ হ্যাপেন টু মি। বিকজ আমার এখনও মনে হয় যে আমি যদি আমার হতো অ্যান্ড আমি যদি সেখানেই পড়তাম, তাহলে আমি এখন ডিফারেন্ট কাইন্ড অফ একটা পার্সন হতাম। প্রবলি আমি এইভাবে ক্যামেরার সামনে এসে জ্ঞান আপনাদেরকে ইংলিশ পড়াতে পারতাম না, অ্যান্ড যেই ধরনের অপরচুনিটিস আমি পেয়েছি সেই ধরনের অপরচুনিটিস প্রবলি পেতাম না। সো আগেন তখন মনে হয়েছিল যে খুব খারাপ, বাট এখন আই ফিল লাইক
one of the best things to have happened to me was these two things, যে একটা হলো অনার্সের সময় বিদেশে না যেতে পারা আর অ্যাডমিশন টেস্টের সময় আইবিএতে চান্স না পাওয়া। আরেকটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আমি ইন জেনারেল রাগ একটু কম করি, আমি চেতে যাই, অনেক সময় দেখা যায় যে অল্পতে মাঝে মধ্যে চেতে যাই, বাট আমি সবসময় আই ট্রাই টু নট এক্সপ্রেস ইট, মানে আমি আমার অ্যাঙ্গার, আমি যদি কারোর উপর রাগও করি আমি খুব সহজে সেটা এক্সপ্রেস করি না। দেখা যায় যে আমি ফার্স্টে ওটা ইন্টারনালি একটু ডিল করার চেষ্টা করি যে আচ্ছা দেখি 1 ঘন্টা পরেও কি আমার রাগ লাগে নাকি, বা 2 ঘন্টা পরেও কি আমার রাগ লাগে নাকি। মোস্ট কেসেসে দেখা যায় যে 1-2 ঘন্টা পরে ওই রাগটা নিজে নিজেই চলে যায়। সো তখন আমি বুঝি যে আচ্ছা তাহলে না এক্সপ্রেস করে আমি আসলে ভালোই করেছি, বিকজ এমন একটা জিনিস যেটা 1-2 ঘন্টা পরে এমনিই চলে যায়, তার মানে এটা ওয়াজ নেভার ভেরি সিরিয়াস টু বিগিন উইথ। সো শুরুতে ওটা কখনো আসলে তেমন সিরিয়াসও ছিল না। সো আমি সবসময় চেষ্টা করি যে যখন আমি রাগ থাকি বা অ্যাংরি থাকি তখন আমি যাতে কোনো ইমিডিয়েট অ্যাকশন না নিই, আমি সবসময় একটু ওয়েট করে দেখি যে আচ্ছা 5 ঘন্টা পরে 6 ঘন্টা পরে একটু দেখি, তখনও যদি আমার খুব খারাপ লাগে কিছু নিয়ে তখন আমি গিয়ে মানুষটার সাথে শেয়ার করি যে ভাই তুই এটা করছোস, আমার তোর উপর রাগ লাগতেছে। বা যদি তখন গিয়ে দেখি যে রাগটা অনেকটাই কমে গিয়েছে তখন আমি অন্য কোনো মেকানিজমে ডিল করার চেষ্টা করি, বিকজ তখন আমি বুঝতে পারি যে আচ্ছা তাহলে আমি মনে হয় আসলে এত রাগ ছিলাম না, তখন জাস্ট রাগের ঠেলায় মনে হচ্ছিল যে ভাই অনেক রাগ করছি। বা যদি 6-7 ঘন্টা পরে বেটার হয়ে যায় তার মানে আমি ইনিশিয়ালি অ্যাকচুয়ালি অত রাখছিলাম না, সো ইমিডিয়েটলি অ্যাক্ট করি না আর কি। দ্যাটস আই থিঙ্ক ওয়ান অফ দ্য ওয়েজ ইন উইচ আই ডিল উইথ অ্যাঙ্গার। অফকোর্স আমার লাইফের সবচেয়ে বড় ফেলিয়ার হচ্ছে ম্যাথ। অঙ্ক আমি একদমই পারি না। ইনফ্যাক্ট আমি একটু আগে বললাম না যে আমার আইবিএতে হয় নাই, আইবিএতে আমার হয় নাই বিকজ আমি অঙ্ক পারি না, ঠিক আছে। আর লাইফে অনেক কিছুতেই আমার হয় নাই বিকজ আমি ম্যাথ পারি না। সো আই এম ভেরি গ্রেটফুল যে এখন আমি এমন একটা প্রফেশনে আছি যেখানে আমার খুব বেশি অঙ্ক করতে হয় না। বাট আই থিঙ্ক আমি অঙ্কতে যথেষ্টবার ফেল করেছি, স্কুলে থাকতেও ফেল করেছি, অ্যাডমিশন টেস্টেও ফেল করেছি। অ্যাডমিশন টেস্টের আগে কলেজে ভর্তি হওয়ার সময় একটা অ্যাডমিশন টেস্ট দেওয়া লেগেছিল, সেখানেও আমি ম্যাথসের কারণে ফেল করেছি। সো আই থিঙ্ক ইংলিশে আমি কখনো ফেল করি নাই, আমি স্কুল থেকেই ইংলিশে অনেক ভালো ছিলাম, বাট ম্যাথসে আমি যথেষ্টবার ফেল করেছি। আসলে আমার কাউন্ট করাটা ইম্পসিবল, কারণ এতবার ফেল করছি এখানে। ইয়েস, আমার বই মেলাতে ঘরে বসে স্পোকেন ইংলিশ বই এবং সবার জন্য ভোক্যাবুলারি বই দুটোই আসছে ইনশাল্লাহ। অ্যান্ড ইনফ্যাক্ট বই মেলা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস যে কারণে আমি দেশে আসছি, বিকজ আই থিঙ্ক বই মেলাতে আসলে আপনাদের অনেকজনের সঙ্গে আমার দেখা হওয়ার অপরচুনিটি হবে ইনশাল্লাহ, ফিঙ্গার্স ক্রসড। সো দুটো বই আসছে, প্লিজ আপনারা যারা বইটি নেননি বই মেলা থেকে বইটি অবশ্যই নিতে পারবেন। অ্যান্ড ইনশাল্লাহ আপনাদের সবার সাথে বই মেলাতেও দেখা হবে। পড়াশোনায় মন দিতে পারছেন না, এটা আসলে শুধু আপনার সমস্যা না, এটা আমারও সমস্যা। আমিও অনেক সময় পড়াশোনায় মন দিতে পারি না। বাট আই রিয়েলি ফিল যে আপনি এখানে একটা জিনিস ট্রাই করে দেখতে পারেন যে যখন পড়াশোনা করতে একদম ইচ্ছা করছে না তখন ইটস বেস্ট নট টু ডু ইট। তখন যেটা করতে ইচ্ছা করছে করেন, বাট এরপরে যখন ওই জিনিসটা করা হয়ে যাবে এরপরে দেখবেন যে আপনার তখন একটা মোটিভেশন থাকবে টু ডু সামথিং ডিফারেন্ট, তখন পড়াশোনাটা ট্রাই করে দেখতে পারেন। সো আমার যেমন একদম কাজ যখন করতে ইচ্ছা করে না বা একদম পড়াশোনা যখন করতে ইচ্ছা করে না তখন আমি করি না। তখন যদি আমার নেটফ্লিক্স দেখতে ইচ্ছা করে বা মুভি দেখতে ইচ্ছা করে আমি তখন সেটা করি। এরপরে সেটা দেখার পরে আমার একটা বেটার মোটিভেশন থাকে টু ওয়ার্ক, টু স্টাডি। সো তখন আমি সেই টাইমটাকে পড়াশোনাতে বা কাজ লাগাই আর কি। আমার লাইফ আসলে অনেক সিম্পল। সো আমি যেমন এই যে এখন মোটামুটি ঘাসের উপর বসে ক্লাস নিয়ে ফেলতেছি, তারপরে আই থিঙ্ক যে মানে আমার লাইফস্টাইল বা অন্য কারো লাইফস্টাইল ফলো করতে হবে এই আইডিয়াটা আসলে কারো মাথায় না থাকাটাই বেটার। কারণ এক একজনের লাইফ এক এক রকম, এক একজনের লাইফস্টাইল এক এক রকম, এক একজনের লাইফের থেকে চাওয়া পাওয়া এক এক রকম। সো কারো কোনো পার্টিকুলার ব্যক্তির মতো লাইফস্টাইল হতে হবে এই ধারণাটা থেকে বের হয়ে এসে আই থিঙ্ক অ্যাগেন একটু চিন্তাভাবনা করে দেখেন কিছুক্ষণ সময় নিয়ে যে আপনি কোন জিনিস থেকে অনেক হ্যাপিনেস পান, কোন জিনিস থেকে আপনার এনার্জি পান, আপনি কোন জিনিস থেকে অনেক বেশি অপটিমিজম পান, অ্যান্ড সেরকম একটা লাইফস্টাইল ফলো করার চেষ্টা করেন। অন্য কারো লাইফস্টাইল ফলো করে বা ওর মতো হতে হবে বা ওর মতো হতে হবে ওই ধারণাটা থেকে বের হয়ে এসে আই থিঙ্ক আপনার জন্য যেটা বেস্ট ওই লাইফস্টাইলটা ফলো করলেই বেটার। ট্রু, আমার অ্যাকচুয়ালি ব্রিটিশ অ্যাকসেন্টও হয় না, আমেরিকান অ্যাকসেন্টও খুব একটা হয় না, বাট আই থিঙ্ক আমার অ্যাকসেন্টটা যদি একটা যে কোনো একটার সাথে যদি কানেক্ট করা যায় তাহলে আমেরিকানটার দিকে একটু বেশি যায় আর ব্রিটিশটা একটু কম। বাট অনেস্টলি আমার মনে হয় যে এটা আমরা ক্লাসেও অনেকবার শিখেছি অ্যান্ড এখানে ইউকেতে এসেও আমি এটা শিখেছি যে কোনো অ্যাকসেন্টের থেকে বেটার না। আপনি অ্যাজ লং এজ আপনি যেটা বলছেন সেটা মানুষজন বুঝতে পারছে
ইটস গুড টু গো। সো ল্যাঙ্গুয়েজ, সেটা ইংলিশ হোক বা অন্য যে কোনো ভাষা হোক না কেন, ওটার মেইন গোল হচ্ছে যাতে অন্য মানুষজন আপনার কথা বুঝতে পারে, অন্য মানুষজন আপনার সঙ্গে কমিউনিকেট করতে পারে। সো অ্যাজ লং এজ আপনি সেটা করতে পারছেন, আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজের গোলটা ডান। সো সেটার জন্য অ্যাকসেন্ট আসলে ইম্পর্টেন্ট না। আপনার যদি ব্যক্তিগত কারণে আমেরিকান অ্যাকসেন্ট বা ব্রিটিশ অ্যাকসেন্ট বা অন্য যে কোনো অ্যাকসেন্ট শিখতে ইচ্ছা করে আপনি শিখতে পারেন, বাট আমি বারবার এটা বলি যে অ্যাকসেন্টের কোনো গুরুত্ব আসলে নাই। অ্যাজ লং এজ আপনার মেসেজ সবাই বুঝছে, ইউর গুড টু গো। শুধু অক্সফোর্ড ইউনিভার্সিটি না, যে কোনো বিদেশের ইউনিভার্সিটির জন্যই কমন কিছু জিনিস আপনাকে ফলো করতে হবে। যেমন আপনাকে IELTS দিতে হবে, IELTS একটা মিনিমাম স্কোর মিট করতে হবে, একটা ভালো স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হবে, অনেক ভালো রেকমেন্ডেশন জোগাড় করতে হবে, রেলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাতে হবে। তাছাড়া ওভারঅল আপনার যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে সেগুলোও দেখাতে হবে। আই থিঙ্ক যে আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন প্রসেসটা নিয়ে খুব ডিটেলসে একটা ভিডিও করেছি, সেটা আমার ইউটিউব চ্যানেলে আছে, আমার ফেসবুক পেজেও আছে। সো সেখানে একটু খুঁজে দেখে নিতে পারেন। আই থিঙ্ক দ্যাট উইল হেল্প ইউ। বাট ওভারঅল আসলে সব ইউনিভার্সিটিজেরই অ্যাপ্লিকেশন প্রসেসটা মোটামুটি সিমিলার, একটা দুটো ক্ষেত্রে একটু ডিফারেন্ট হতে পারে। সো আপনার লেখালেখিটাকে একটু ইমপ্রুভ করেন, ইংলিশ কমিউনিকেশন, ইংলিশ রাইটিং, এগুলো ইমপ্রুভ করেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করেন, CGPA-টা একটু ভালো রাখেন, অ্যান্ড বাকি অ্যাডভাইসগুলো তো শুরুতেই দিলাম। আই থিঙ্ক দ্যাট উইল রিয়েলি হেল্প ইউ। আচ্ছা, আপনারা অনেকজনই আমাকে জিজ্ঞেস করেছেন যে ইংলিশ ভোক্যাবুলারি কিভাবে বাড়াতে চায়। আমি সবারটা আলাদা আলাদা অ্যান্সার না করে একদম সবগুলো মিলিয়ে আপনাদেরকে কয়েকটা টিপস দিতে চাই। ভোক্যাবুলারির জন্য আই থিঙ্ক দ্য বেস্ট সলিউশন ইজ আপনি মুখস্থ না করে একটা কাজ করতে পারেন, যে আপনি প্রত্যেকদিন একটা ডেইলি গোল সেট করেন যে আমি আজকে 10টা নতুন শব্দ শিখবো। 10টা নতুন শব্দ আপনি একটা খাতায় সুন্দর করে লিখে রাখেন, তার বাংলা অনুবাদটা লিখে রাখেন, তার একটা বাক্যে ব্যবহার করে একটা সেন্টেন্স লিখে রাখেন, অ্যান্ড বাক্যটা এমনভাবে মানে এমন একটা বাক্য লেখার চেষ্টা করেন যে বাক্যটা আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করা হবে। সো মনে করেন আপনি একটা নতুন শব্দ শিখলেন, আপনি জানেন যে এই শব্দটা আপনার কোনো না কোনো সিচুয়েশন আপনার ফ্রেন্ড, ফ্যামিলি বা কারো না কারোর সাথে ইউজ করা হবে, ওরকম একটা ইউজ করার মতো বাক্য লিখে রাখেন, অ্যান্ড সেটাকে অ্যাক্টিভলি নিজের লাইফে ইউজ করারও চেষ্টা করেন। তাহলে দেখবেন যে ওই ব্যবহারের মাধ্যমে আর ট্রান্সলেশন সহ শব্দর অর্থ এগুলো শেখার মাধ্যমে কিন্তু আপনার শব্দটা খুব ভালো করে শেখা হবে, এবং ব্যবহার করার মাধ্যমে সেটা কিন্তু আপনার মেমোরিতেও গেঁথে যাবে। সো দ্যাট উইল রিয়েলি হেল্প ইউ। অ্যান্ড ঠিক এই টেকনিকগুলো ফলো করেই কিন্তু আমরা আমাদের সবার জন্য ভোক্যাবুলারি বইটাও লিখেছি। সেটার লিঙ্কটা আমরা নিচে কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, সো আপনি সেটাও চেক আউট করে দেখতে পারেন। আই থিঙ্ক ওই বইটা নিলে আপনার হেল্প হবে অ্যাজ ওয়েল। আসলে এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, বাট একটা জেনারেল আইডিয়া যদি আমি আপনাকে দিতে চাই তাহলে 3.5-এর উপরে আপনার রাখতে হবে, কারণ 3.5-এর নিচে চলে গেলে ইট গেটস এ লিটল ডিফিকাল্ট। আমি অনেকজনকে চিনি যারা 3.5-এর নিচের CGPA নিয়েও বাইরে যেতে পেরেছে। সো তখন ওদের হয়তো অনেক ভালো ভালো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল যেগুলো তারা দেখাতে পেরেছে। সো কোনো না কোনো ওয়েতে আপনাকে ওটা মেক আপ করতে হবে, বাট অন অ্যাভারেজ আই থিঙ্ক 3.5-এর উপরে থাকতে পারলে ইউ হ্যাভ আ গুড চান্স টু গেট ইন টু আ গুড ইউনিভার্সিটি। সো দ্যাট ওয়াজ ইট। আমি আজকে আপনাদের সঙ্গে এই ফার্স্ট আমার ফেসবুক পেজে একটা Q&A করি। সো আই রিয়েলি হোপ যে এই ভিডিওটা দেখে আপনারা আমাকে নিয়ে আরেকটু জানতে পেরেছেন। আপনাদের যেই প্রশ্নগুলো ছিল, আপনাদের ইংলিশ নিয়ে, ইংলিশ শেখা নিয়ে যে প্রশ্নগুলো ছিল, সেগুলোর আমি একটু বেটার জবাব দিতে পেরেছি। অ্যান্ড আমাকে একটু কমেন্ট সেকশনে আপনারা জানান যে আপনারা এরকম Q&A কি আরও বেশি বেশি করে চান নাকি। তাহলে আমি ডেফিনেটলি চেষ্টা করব যে সপ্তাহে একটা বা মাসে একটা করে এরকম Q&A করতে, যেখানে আমি আপনাদের একদম মোস্ট আস্কড যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। টিল দেন টেক কেয়ার, অ্যান্ড আপনাদের সবার সাথে ইনশাল্লাহ আগামী সপ্তাহে দেশে দেখা হবে।